মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন ঠিক তেমনই একজন, যিনি সফলভাবে তার হোটেলের ব্যবসা সামলাচ্ছেন, তারই সঙ্গে সামলাচ্ছেন সংসার। সেই সঙ্গে তার গান বা লেখালেখির চর্চাও রয়েছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন পিউ ব্যানার্জি। পিউদি, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। পিউদি, একটা ভালোবাসার জায়গা তোমার ভ্রমণ, সেখান থেকেই এই বিজনেসে আসা, হোটেলের বিজনেস। সেই শুরুটা কেমনভাবে হয়েছিল? সালটা 2018। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা ভীষণ খারাপ, ক্ষমা করবেন। তো সালটা ছিল 2018। আমরা একটা বন্ধুরা মিলে একটা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে তখন আমার মেয়ে ছোট, আমার একটা মেয়ে রয়েছে, তখন মেয়ের বয়স 6 মাস। এবং পাহাড়ে গিয়ে একটা হয় না যে এখানেই থেকে যাব বিষয়টা, কারণ সেই নেচার, সেখানকার সেই শুদ্ধ ব্যাপার, যেটা মনে হয় সমতলে হয়তো পাই না আমরা, তো সেই ইচ্ছেটা ছিল, কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু সেখানে যদি আমি একটা ব্যবসা করি তাহলে আমি সেখানে যেতেও পারবো, আবার আমি সেখানে একটা আর্নিংয়েরও আমার সোর্স থাকবে। আর একটা জিনিস, পুরো পরিবারের, আমাদের সকলেরই পছন্দ হচ্ছে ভ্রমণ। আমরা প্রায় বছরে কয়েকবার বেড়াতে যাই। এবার ভাবা হলো যে যখন প্যাশনটাকে যদি আমরা প্রফেশন করি তাহলে আমার মনে হয় সব থেকে বেশি আমরা হয়তো সেই কাজে সাফল্য লাভ করব। এবং সেই উদ্যোগটা নিয়ে আমরা এগিয়েছিলাম। বর্তমানে সেখান থেকে অনেকটাই সাকসেস, আমরা অনেক আপস অ্যান্ড ডাউন এসেছে, সেটা আসবে, সেটা জীবনের কিন্তু একটা অঙ্গ, সেটা থাকবেই, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং আমি এগিয়ে গেছি। এই যে ঘুরতে গিয়ে থেকে যাওয়ার ব্যাপারটা যেটা পিউদি বলল, সেটা মনে হয় আমাদের কম বেশি সকলেরই মনে হয় যে কোথাও একটা বেড়াতে গেলাম, এখানেই যদি থেকে যাওয়া যেত। কিন্তু সেই ভাবনাটাকে কাজে লাগিয়ে যে ব্যবসা করা যাবে, সেই ভাবনাটা নিঃসন্দেহে শেষ পর্যন্ত তারা ভাবতে পারে, সেই স্বপ্নের বাস্তবের রূপ দিতে পারে কজন, সেটা আপনি পেরেছেন। এটা হ্যাঁ। কিন্তু তারপর শুরুটা কেমনভাবে হলো, মানে কিভাবে সবটা সামলে সেখানে একটা হোমস্টে নেয়া, সেই হোমস্টে থেকে আরো কয়েকটা হোমস্টে, সেটা কিভাবে হলো? অবশ্যই আমার সাথে পুরো পরিবারের একটা সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ডেরও বিশাল সাপোর্ট ছিল। হ্যাঁ, প্রথম দিকে অসুবিধে হয়েছে, এমন নয় যে একদম শুরুতেই ঢুকে সব কাজগুলো শিখে নিয়েছি। প্রচুর অসুবিধে হয়েছে। যখন জীবনে অসুবিধাটা হবে, আর প্রতিটা কাজের আগে যখন কোনো একটা হয় না যে আমরা জায়গায় ঠেকে গেছি, ব্যাপারটা সেটা না হলে কখনো শেখা যায় না। শেখার আগে কখনো রাস্তাটা একটা স্মুথ রাস্তা হয় না, সেটার মধ্যে একটা হোঁচট থাকবেই। কিন্তু সেই প্রথম দিকের জার্নিটাতে সেই জিনিসগুলো ছিল বলে আমরা শিখেছি, এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেটা আমাদের কাছে খুব সহজ হয়েছে। তো সকলকে পাশে পেয়েছি, সময় লেগেছে। সব থেকে বড় কথা, শেখার ইচ্ছেটা ছিল যে কি করে একটা গেস্টের সাথে কথা বলবো, কি করে বাইরের মানুষ আমার সেখানেই কেন আসবে। একটা কথা আছে না যে ট্যুরিজমে যেটা হয়, আমরা কিন্তু একে অপরকে কখনোই চিনি না। আমাদের ফোনের ওপারে যারা থাকে তাদেরকে আমরা চিনি না, কিন্তু তারা আমাদের মাধ্যমে টাকা পাঠান, আমাদের মাধ্যমে ঘুরতে যান, মানে একটা ব্লাইন্ডলি ভরসা করে তারা কিন্তু আমাদের হাত ধরে বেরোন। কিন্তু সেই জায়গাটাতে মানে কতটা ভরসাযোগ্য কথা বললে তারা বেরোবে, এই যে কথা বলার স্কিলটা, সেটাও তো একদিনে হয়নি। সেটা ধীরে ধীরে শিখতে হয়েছে, আরও বেশি জানতে হয়েছে, সেটা বই পড়ে হোক, গুগল করে হোক, আর 5 জনের থেকে দেখে হোক, সব থেকে বড় কথা নিজে ভ্রমণ করে হোক, সেটা জেনেছি। তারপর সেই জায়গাটাই, আর অবশ্যই সংসার সামলে খানিকটা কষ্ট হয়েছে, সেটা হবেই, কারণ কোনো জায়গা কমফোর্ট জোন থেকে আসে না। তাই সংসার সামলে সেটা করেছি, এবং আমি আগামী দিনের মেয়েদের বলবো সেটা করা সম্ভব।
চাইলেই করা যায়, সেই জায়গাটার ডেডিকেশন সেই জায়গার প্রতি থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, যে আমি রান্নাটা শেষ করলাম, আমি বিয়ে করলাম, আমি বাচ্চাটা হলো, আমি আর কিছু করতে পারবো না, এটা নয়, আরও করা যায়। একদমই, অনেকেই বিয়ের পর নিজেদের প্যাশনটা হয়তো ছেড়ে দেন, নিজে কিছু করব এই ভাবনাটাই হয়তো ছেড়ে দেন, কিন্তু এই বিয়ের পরে বাচ্চা সামলে সংসার সামলেও যে কিছু করা যায় সেটা কিন্তু অনেকেই করছেন, এবং মনের জোর থাকলেই বোধহয় সেটা করা যায়। একদম একদম, মনের জোরটা অবশ্যই লাগবে। আর একটা কথা আছে না, যে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ সেথা শির, তো একটা জিনিসের প্রতি না সাহস লাগে। হ্যাঁ, আমি কাউকে অসম্মান করতে বলছি না, সম্মান দিয়ে সেই জায়গাটার প্রতি যদি আমার সঠিক একটা নিজের থেকে দিতে পারি যে না আমি এই জায়গাটা আমার দরকার, আর তার মধ্যে হচ্ছে নিজের চাওয়া, তোমার সেই জায়গাটার প্রতি কতটা চাওয়া, তাহলে কিন্তু সেটা পারবে। ওই যে কথা বললাম যে আমাদের সম্পর্কে দেখবে হাজব্যান্ড থাকে, ফ্রেন্ড থাকে, বিভিন্ন বন্ধু বান্ধব থাকে, হয় না এই আমি তোকে কল করতে পারিনি, আমার না সময় হয়নি, আসলে সেটা না। যখন আমরা কোনো কিছুকে গুরুত্ব দিই সেই জিনিসের জন্য আমাদের কাছে কিন্তু 5 মিনিট 10 মিনিট 15 মিনিট একটা সময় বেরিয়ে আসে। ঠিক সেই রকম আমি কিন্তু একটা বনেদি ফ্যামিলির বউ, আমাদের কিন্তু একদম পুরো আগেকার সেই বনেদি পরিবার, এবং সেখান থেকে দাঁড়িয়ে বাড়ির সকলকে দেখে, সকলেও খুব ভালো, সবাই আমাকে খুব সাহায্য করেছে এক্ষেত্রে, না হলে আমি পারতাম না কিছু। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার সেই জায়গার মানে চাওয়াটা যে আমি ওই জায়গাটায় আমাকে যেতে হবে, এই বিষয়টা না থাকলে আমি পারতাম না। আমি কখনো ভাবিনি আমার রান্নাটা শেষ আমি ঘুমিয়ে পড়ি, আমি এখন একটা মানে সিনেমা দেখি, এরকম ভাবিনি। আমি অফ টাইমে রিলও বানাই, বা কখনো এই যে রান্না করে একটা কোনো শ্যুটে চলে গেছি, গানের অ্যালবামের জন্য ভিডিও হয়েছে, তারপর হয়তো কোনো শ্যুটের ডাক এসেছে, আমি সেগুলো করেছি, আমি লিখেছি। আমি রাত্রেবেলা হয়তো কখনো শুয়ে আছি ফাঁকা টাইমে, হয়তো একটা পেজে লিখে ফেলেছি। তো আমি কোনো জায়গাটাকে সময়টাকে নষ্ট করিনি, আমার মনে হয়েছে ওই জায়গাগুলো কাজে লাগালে হয়তো একটা জায়গায় পৌঁছানো যায়, কিন্তু থামা যায় না, থামলে হবে না, সেই জায়গাটা যেতে হবে, এগোতে হবে। কিন্তু তুমি আর তোমার হাজবেন্ড মিলে যখন বিয়ের পর এই হোটেলের ব্যবসাটা শুরু করো, তখন তো পরিবারের তরফে কিছু বাধা এসেছিল যে কেন এই ব্যবসা, তখন পরিবারকে কিভাবে মানিয়েছিলেন? পরিবারের ব্যাপারটা ছিল একটা, হয় মানে আমার হাজবেন্ডও বাড়ির একমাত্র ছেলে, আর বাড়ির যেহেতু আরও ব্যবসা রয়েছে, তো একটা কথা ছিল কেন বাইরে যাবি, আমাদের হয়ে যাবে বা এটা। তো হ্যাঁ, ওখানে একটু ম্যানেজ করতে প্রবলেম হয়েছিল, বাবা মা একটা টেনশন থাকবে, ছেলে আমার বাইরে থাকবে, বা কি একটা দুশ্চিন্তা থেকে থাকে, যেহেতু তারা ছেলেদের বাইরে খুব একটা ছাড়েনি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কষ্ট হয়েছিল, হয়তো বোঝাতে হয়েছিল তাদের না না এটা হয়ে যাবে। তো ওরাও দিনে দিনে সহ্য করতে করতে, হ্যাঁ আমার ছেলেটা এখন সেফ থাকবে, আমার ছেলেটা বড় হয়েছে, আমার ছেলেটাও কিন্তু পারবে করতে। তো এই জায়গাটায় কিন্তু ওরাও গেছে, একবারে যায়নি, তারাও কিছুটা রাগ হতো, কিছুটা মন খারাপ হতো, কোনো সময় কান্নাকাটি করতো, কিন্তু একটা জায়গায় গেছে। আর সেটা হওয়াটা স্বাভাবিক নয়, একটা ছেলে যারা হয়তো খুব আঁকড়ে ধরে বড় করেছে, তারা বাইরে কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে রাস্তায় যাচ্ছে, সেই চিন্তা কিন্তু একটা থাকবেই একটা বাবা মায়ের। তো সেটাও সম্ভব, কিন্তু সেটাকে একটা সময় দিতে হবে। একটা হুট করে আমি কিছু চাইলাম আর সেটা হয়ে গেল, সেটা কখনোই না। যে কোনো জিনিস একটা ধৈর্য, একটা সময়, সেটাও কিন্তু লাগে। কথায় বলে যে একজন সফল পুরুষের পেছনে একজন মহিলার হাত বোধহয় সবসময় থাকে, আর সেই সময় তুমি বোধহয় তোমার স্বামীর সেই সাপোর্টটা হতে পেরেছো। হ্যাঁ, আমি ওই সময় কতটা পেরেছি আমি এখনো জানি না, তবে আমি পাশে আছি, মানে সব সময় চেষ্টা করি যাতে তার পাশে আমি থাকি, বা আমার পাশে আমারও কোনো জায়গায় প্রবলেম হলে, আমিও তো একা একা শিখতে পারিনি, আমি সবটা সামলে নিয়ে আমি ওর কাছে বসতাম, আচ্ছা এই বুকিংটা এইভাবে তোলা যায়, আচ্ছা এইভাবে কথা বলতে হয়। যখন সে ফোনে কথা বলতো আমি কিন্তু শুনতাম, আচ্ছা এইভাবে কথা বলতে হয়। তো এই যে ব্যাপারটা, এই যে এইভাবে করতে হয়, বা হিসাব যখন লিখতো, আচ্ছা এইভাবে খাতা নিয়ে দিনে শেষে এরকম করতে হয়, তো সেটা বারংবার দেখার চেষ্টা করতাম এবং সেটা বোঝার চেষ্টা করতাম। তখন মনে হতো যদি এটা শিখতে পারি তাহলে হয়তো আমি তার পাশে দাঁড়াতে পারবো, এবং আমারও নিজের খুব ভালো লাগবে যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, শুধুমাত্র কেউ আমাকে বলবে না যে আমি একটা বিয়ে হয়ে গেছে হাউসওয়াইফ, আমি এখন একটা ব্যবসা করি, নিজের প্যাশনগুলোকে টাইম দিই। তো ওই জায়গাটার প্রতি আমার সবসময় লক্ষ্য থাকতো, ওটা আমাকে শিখতে হবে। 2018-তে এত কষ্ট করে যে হোমস্টেটা তোমরা তৈরি করেছিলে, সেটা তো শেষ পর্যন্ত এখনো তোমাদের কাছে নেই, একটা বিপত্তি এসে যায়, এবং তারপর এখন তোমাদের নিজের জায়গায় নিজের হোমস্টে, এই জার্নিটার ব্যাপারে যদি একটু বলো। আমাদের 2018-তে প্রথম আমরা একটা হোমস্টে নিয়ে শুরু করেছিলাম। তো সেটা সে সময় একটা পার্টনার ছিল, দিয়ে আমাদের 22-এ হয়তো মতবিরোধের জন্য আমাদের দুজনে সেপারেট হয়ে যায়। আচ্ছা, সেইখান থেকে দাঁড়িয়ে একটা বিশাল ঝড় আসে, তখন মনে হয়েছিল যে সবটা থামিয়ে দিই, আর মনে হয় ট্যুরিজমে এগানো যাবে না। সেই 2018 থেকে 2022 এত বছরের জার্নি, আমরা একটা হোমস্টে থেকে তখন 4-5টা হোমস্টে, আমাদের 22-এ আমাদের হাতে 5খানা হোমস্টে। সেই জায়গাটায় দাঁড়িয়ে তখন আর্টজাস্তিককে সবাই চিনত, আমি নামও বলছি, আর্টজাস্তিক নামে তখন একটা ট্যুরিজম ছিল, আমরা লিজে হোমস্টে নিতাম এবং সেখান থেকে 1টা থেকে 5টা এইভাবে আমরা এগিয়েছিলাম।
যাই হোক 22-এ মতবিরোধ পার্টনারের সাথে আমরা কিন্তু থেমে গিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড একদমই থেমে গিয়েছিল। তো সেই জায়গাটায় মনে হয়েছিল যে লাইফে না দুঃখ কষ্ট খারাপ সময় এগুলো আমাদের পার্ট অফ লাইফ, আর ওই সেখান থেকে সুন্দর করে বেরিয়ে যাওয়া সেটা আমাদের আর্ট অফ লাইফ। তো আমাদের থামলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। তো 22-এ যদি আমি আজকে থেকে যেতাম তাহলে 23-এ কোনোদিনও জলদাপাড়ার বুকে মাটি কিনতে পারতাম না, 24-এ কোনোদিন নিজের একটা ওন রিসর্ট তৈরি হতো না। তো ওই যে থামলে চলবে না, বাধা বিপত্তি আসবে, এরকম কখনোই নয় যে একটা স্মুথ লাইফ থাকবে, লাইফ তোমার জন্য একটা সোজা রাস্তা করে দেবে এবং সেই রাস্তাতেই আমি হাঁটবো, তা কখনোই নয়। তোমার কষ্ট আসবে, কিন্তু তোমার তার প্রতি কি নেশা, কি তার প্রতি তোমার ডেডিকেশন, সেটা তোমার তার প্রতি আর নিজের প্রতি আত্মবিশ্বাস, আমি করতে পারবো, তুমি কতটা পারবো। আর ওই পারবো বলে বসে থাকলে সেটাও কিন্তু নয়, পারবো বলে তুমি কতটা দিচ্ছ সেই কাজের প্রতি, তো সেটা একটা বিষয়। তো থেমে থাকিনি বলেই হয়তো আজকে মানে জীবনটাও আমাকে নিয়েই যাচ্ছে এগিয়ে, তো এগিয়ে চলেছি সবার আশীর্বাদে। বেশ, আমরা আবারও ফিরবো গল্পে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছেন পিউ ব্যানার্জি, তার সাথে আমরা এতক্ষণ গল্প করছিলাম। পিউদি, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে জীবনের আপস অ্যান্ড ডাউনস এগুলোর কত দরকার রয়েছে, এবং সেখান থেকে তুমি তোমার জীবনের যে একটা খারাপ সময়, যখন তোমাদের পার্টনার তোমাদের বিজনেস থেকে বেরিয়ে যায়, সেই সময় যে ঝড়ঝাপটা যে সামলেছিলে সেটার গল্প শোনাচ্ছিলে। এবং তারপর কি হলো এই 2024-এ তোমাদের নিজেদের হোমস্টে যখন হলো, তখনকার অনুভূতিটা ঠিক কেমন, কিভাবে হলো? প্রথমে বলবো যে নতুন কিছু হওয়ার অনুভূতিটা, এটার সকলকে বলার কিছু নেই। আমরা যখন কোনো কাজে একটা সাফল্য অর্জন করি, সেই সময় আমাদের কিন্তু আর সেটা ওই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো থাকে না। সেটা আমারও হয়েছিল, আর 5 জনের মতোই। তো লাইফে এই আপস অ্যান্ড ডাউন, এই চড়াই উতরাইটা, এটা কিন্তু লাইফে খুব দরকার। কারণ কখনো ওই কমফোর্ট জোনে থেকে না কখনো লাইফকে চেনা যায় না। যেমন একাকিত্ব লাইফের জন্য খুব জরুরি, মানে যেমন মানুষ একাকিত্বে না পড়লে কিন্তু মানুষ বুঝতে পারবে না যে মানুষ নিজের মধ্যে কি দেখতে পাচ্ছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু রয়েছে, কিন্তু সেটা আগে নিজের মধ্যে যাচাই করতে হবে। আমি ওই ফেস্টিভ লাইফে থাকলাম, আমি রোজ ঘুরে বেড়াচ্ছি, 5টা রেস্তোরাঁয় যাচ্ছি, আমি নিজের মধ্যে কিন্তু দেখছি না আমার মধ্যে কি রয়েছে। তো একাকিত্ব যেমন লাইফের জন্য খুব একটা দরকার জিনিস, তো সেই রকম হচ্ছে লাইফের এই আপস অ্যান্ড ডাউনটা প্রচণ্ডভাবে দরকার। কারণ খারাপ সময় আমাদের যা শেখায়, যেমন খারাপ সময় আমরা বুঝতে পারি আমাদের পাশে কোন মানুষ রয়েছে, ঠিক খারাপ সময়ে আমরা বুঝতে পারি আমরা জীবনে কতটা শক্ত হয়েছি। এবং আমাদের এই শক্ত করার পিছনে খারাপ সময়টা কিন্তু বিশালভাবে, কিন্তু কি বলবো, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে হ্যাঁ, আমাদের ওই খারাপ সময়টা এসেছিল বলে আমরা আজকে ভালো দিকটা মানে শিখতে পেরেছি, ভালো জায়গাতে পৌঁছতে পেরেছি। আর সব থেকে বড় কথা, সময় আমাদের এতটা মানে পরিশ্রমী এতটা শক্ত করে দিয়েছে, ওই হালকা কিছু জিনিসে আর ভেঙে দেওয়া যাবে না। ঠিক সেই রকম ওই খারাপ সময় না এলে কিন্তু আমাদের জীবনের মানুষও আমরা চিনতে পারি না। যখন তোমাদের ওই পার্টনার চলে গেল, তারপর জলদাপাড়ায় জমি কিনে রিসর্ট বানাবে, এটা কি ভেবেছিলে? এটা আমরা কখনোই ভাবিনি। যেমন ওই যে একটা কথা আছে যে কিছু মানুষ তোমার জীবনে দূত হয়ে আসে, তো এটা আমি খুব বিশ্বাস করি। আমার বন্ধু হোক, যে কোনো মানুষ হোক, আমার জীবনে আসা খুব একটা ভগবানের দূতের মতোই। তো সেই সময় একজন যেমন বেরিয়ে যায়, একজন আমাদের জীবনে আবার অ্যাড হয়, এবং তার জন্যই আমরা আবার সেই জায়গাতে ফিরে যাওয়ার একটা মোটিভেশন পাই। এবং সেই আমাদের হাত ধরে সেই ভেঙে যাওয়া মুহূর্তটাতে, সেই ডাউন হয়ে যাওয়া মুহূর্তটাতে আবার শুরু করতে বলে, আবার সে পাশে দাঁড়ায়, আবার সে একটা ভগবানের দূত হয়ে আসে, এবং আমরা আবার সেই জায়গাটায় গিয়ে আমরা সেই জায়গার মাটি কিনি। এবং 24-এ সালের ওই 21শে ডিসেম্বর আমাদের রিসর্টটা ওপেন হয়। বর্তমানে 1.5 বছর নিজস্ব ওন প্রপার্টির। এখন তো তোমাদের একটা নিজস্ব ট্যুরিজমের কোম্পানিও রয়েছে, এবং সেখান থেকে তোমরা বিভিন্ন মানুষজনকে ঘুরতেও নিয়ে যাচ্ছ, সেটার বিষয়ে যদি একটু বলো। সকলের আশীর্বাদে আমাদের একটা ট্যুরিজম কোম্পানিও আছে, ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টস, এবং এর মাধ্যমে সবাই কি করতে পারবে, সবাই পারবে পুরো নর্থ ছাড়াও পুরো ভারত ভ্রমণের যে কোনো জায়গায় আমরা দায়িত্ব নিয়ে থাকি। এবং ব্রোজ আরও একটু বিদেশের মাটিতে পা রেখেছে, থাইল্যান্ড ট্যুর করাচ্ছে ব্রোজ, তাই আমাদের হাত ধরে থাইল্যান্ড ঘোরা যাবে, ব্যাংকক ঘোরা যাবে। এটা কবে থেকে শুরু হয়েছে? এটাও ঠিক ওই 22 বা 23 এই সময়টা থেকে, মানে অ্যাকচুয়াল ব্রোজ শুরু করেছিল ওই অভিনন্দন ঘোষ যে আমি বললাম, ওই বন্ধুটাই, এবং সেখান থেকে আমাদেরও সেই জায়গাটাতে যুক্ত হওয়া। এখন আমরা সবাই মিলে এই ব্রোজ কোম্পানিটাকে চালাই, এবং এই ব্রোজ শুধু নর্থে না, মানে পুরো ইন্ডিয়াটার, যেখানে সিমলা হোক, দেরাদুন হয়ে গেল, আর কোথাও হয়ে গেল, তো সেখানে মানে সমস্ত দায়িত্ব বহন করে, মানে একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে ব্রোজের হাত ধরে ঘোরা যায়। আর ব্রোজের সাথে থাইল্যান্ড, ব্যাংককে কিন্তু এখন আমরা করাচ্ছি।
বাহ। তা এই যে হোটেল রিসর্টের বিজনেস, তার সাথে এই ট্যুরিজমের ব্যবসা, তোমার ভূমিকাটা কি থাকে? আমার ভূমিকা থাকে, আমিও গেস্ট মানে হ্যান্ডেল করি। যেমন সিসামারাটা অনেকটাই আমি দেখছি এখন। তো সেখান থেকে গেস্ট তোরা তো থাকে, আরও বিভিন্ন যারা ট্যুরিজম আমাদের সাথে যে সমস্ত ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলো আছে তারাও আমাদের বুকিং পাঠায়, তো তারাও থাকে। সেইগুলো হয়তো আমি কিছুটা বুকিং তুলছি, কিছুটা আমার হাজব্যান্ড তুলছে, বিভিন্ন এজেন্সিস দিচ্ছে সমস্ত। তো এই ভূমিকা সমুদয়, মানে আমিও গেস্ট তুলছি, মাঝে মধ্যে মেয়ের ছুটি হলে স্কুলের আমিও গিয়ে সেখানে দেখছি কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা ছিঁড়ে গেল, কিচেনের কোন জিনিসটা আমার দরকার আছে, স্টাফরা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই বিষয়টাও দেখছি, ভালো লাগছে, একটা ভালো সময় কাটাচ্ছি। আচ্ছা, এই যে স্টাফ হ্যান্ডলিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং, ক্লায়েন্টকে হ্যান্ডেল করার বিষয় থাকে, তো সেখানে অনেকেই আছে যে মেয়েদের কর্তৃত্ব ঠিক মানতে পারে না, সেরকম কিছু কি ফেস করেছো কখনো? না, সেরকম এখনো অবধি আমি কিছু ফেস করিনি। তবে হ্যাঁ, একটা রিসর্টে যখন একটা হয় না যে আমাদের প্রায় 20 জনের ওপরে স্টাফ কাজ করছে আমাদের টোটাল, তার মধ্যে আমাদের সিসামারার প্রপার্টিতেও একজন মহিলা কর্মচারী আমরা রেখেছি। এবং রাখাতে সুবিধা কি হয় যে একটা হয় না যে একটা ছেলে মেয়ের মধ্যে একটা ডিফারেন্স থাকলেও একটা মেয়ে সুন্দর যে যত্নটা করতে পারে, সেখানে কিন্তু একটু ছেলেরা পিছিয়ে মনে হয়। কিছু কিছু ছেলেরা হতে পারে খুব সুন্দর, কিন্তু মেয়েরা খুব গুছিয়ে একটা হয় না যেমন সংসার করতে পারে, সব কিছু গুছিয়ে করতে পারে। তো আমাদের সিসামারাতেও রয়েছে একটা মহিলা কর্মচারী, আমাদের গ্যাংটকেও রয়েছে লোকাল কর্মচারী, ইভেন আমাদের সামালবঙ্গেও রয়েছে লোকাল কর্মচারী। তো আমার মনে হয় যে মেয়েরাও পারে। আচ্ছা, এই বিজনেসের পার্টটা তো শুনলাম, তার সাথে সাথে খুব সুন্দরভাবে তুমি তোমার প্যাশনকে ফলো করছো, লেখালেখির সাথে যুক্ত রয়েছো, তোমার বই বেরিয়েছে, তারপর গানটাও নিয়মিত চর্চার মধ্যে রয়েছে, তোমার অ্যালবাম বেরোয়। তো সেটা কিভাবে সমান তালে সব দিকটা বজায় রাখছো? এটা ওই একটাই কথা, যেটা ভালোবাসি, ভালোবাসার কাজের জন্য কিন্তু সময় বেরোয়। মানে যেমন ওই যে কোনো মানুষ তোমাকে ভালোবাসলে ফোন করবো না বা সময় নেই, এই কথাটা ভুল। কারণ আমরা যাদের ভালোবাসি, আমরা প্রত্যেকদিন একটা ফোন করি, তো মাকে ফোন করি, মেসেজ করি, কারণ মাকে আমরা খুব ভালোবাসি। সেই রকম যাদের আমরা ভালোবাসি তাদের কিন্তু একটা ফোন মেসেজে আমরা খবর নিই। ঠিক সেই রকম নিজের জীবনের সাথে যেগুলো যুক্ত, আমি যেমন গান ভালোবাসি, লিখতে ভালোবাসি, রান্না ভীষণ ভালোবাসি। তো এই ভালোবাসারগুলো, এই কাজগুলোতে না সময় দিতে মনে হয় সময় নিজেই বেরিয়ে পড়ে, যে এগুলোর জন্য কাজ দাও, ফাঁকা সময়টা মনে হয় একটু গান চর্চা করে নিই, একটু হয়তো অফ টাইমে বসে আছি, এক পাতা হয়তো মাথা দিয়ে লেখা বেরিয়ে এলো, লিখে ফেললাম। তো এইভাবেই চলছে। রিসেন্টলি তোমার একটা গান তো রিলিজ করছে, হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু কথা বলো। আমার রিসেন্টলি একটা গান রিলিজ করছে, যেটা 1 মার্চ, একটা ডিভোশনাল মানে গান। আর যেটা আমি আর আমার মেয়ের দুজনের ডুও থাকছে, মেয়ে ফার্স্ট টাইম আসছে ক্যামেরায়, এবং সেটা কৃষ্ণের একটা গান হচ্ছে, এবং যেটা অ্যাপেল বা স্পটিফাই সব রকম মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাবে, এবং ইউটিউবেও পিউ ব্যানার্জি প্রোডাকশনে দেখা যাবে। বাহ। তার সাথে সাথে লেখালেখিটাও তো চলছে, লেখালেখির সময় পাও? লেখালেখির সময় কারণ গানটা অনেক সময় হয়, যেটা তুমি বলছিলে যে রান্না করতে করতে একটু শুনলাম, এইভাবে প্র্যাকটিস করলাম, কিন্তু লেখালেখিটা তো একটা ভাবনা, একটা ডেডিকেশন দরকার হয়। মানে ব্যাপারটা হয় যে পেন ডায়েরি আমার খুব পছন্দের। মানে আমি একটা বুক ফেয়ারে গেলেও আগে চেষ্টা করি বই তো নেব, তার আগে একটা ভালো পেন ডায়েরি যদি থাকে তাহলে আমি কিন্তু ওটা ব্যাগে, আমার ব্যাগের মধ্যে অলওয়েজ একটা খাতা, ছোট্ট একটা নোটপ্যাড হলো, তার সাথে একটা পেন আমার থাকি। এবার সেটা হচ্ছে, হ্যাঁ, কোনো কোনো সময় এমন একটা সিচুয়েশনে কিছু দেখে কিছু মাথায় এলো, সেটা হয়তো ওই মুহূর্তে লিখতে পারলাম না, কিন্তু মাথায় থাকলো আচ্ছা এটা কিন্তু লিখতে হবে, বেশ ভালো জিনিসটা এসছে। তো তারপর কারোর বই থেকে হয়তো আমরা একটু ইন্সপায়ার হলাম, লেখাটা ভালো লাগলো, তো এরকম যদি আমি লিখতে পারি তাহলে মনে হয় সবটা শেষ করে যখন নিস্তব্ধ হয়তো রাতে শুয়ে আছি বা খুব সকালে উঠেছি, একটু সময় পাওয়া গেছে, তখন কিন্তু 1-2 পাতা লেখা যায়। বা কোথাও ঘুরতে গেছি, বেসিক্যালি আমি যখন আমি নিজের প্রপার্টিতে যাই, একা বসে থাকি, তখন কিন্তু এই লেখার জিনিসগুলো খুব মাথায় আসে, এবং যখন আসে তখন সেটা পেনে আর ওই খাতার মধ্যে আমি লিখে ফেলি। তো এইভাবেই লেখাটাকে রেখেছি, মানে সেটার জন্য ভাবতে হয় না, ওই চলে আসে মাথাতে, এবং সেটাকে তৎক্ষণাৎ লিখে ফেলার চেষ্টা করি। এখন কি স্বপ্ন রয়েছে জীবনে? এখন চাই এই হোটেলের ট্যুরিজমের ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, মানে অনেকটা এগিয়ে নিয়ে যেতে, মানুষ যেন চিনতে পারে ঠিক ভালো যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষ যেন ভালো দিক দিয়ে চেনে। মানুষ যখন একটা ব্রোজের হাত ধরে যাবে, বা এই যে পিউ ব্যানার্জি হাত ধরে আমি ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে কিন্তু যেন কোনো কমপ্লেন না থাকে যে না আমি এটা পেলাম না, ওটা পেলাম না, এটা যেন না হয়। মানে পিউ ব্যানার্জি বা জয় ব্যানার্জি এদের হাত ধরে ঘুরতে গেলে, বা ব্রোজের হাত ধরে ঘুরতে গেলে আমরা যেন সবটা পাই। আর এটাও একটা বিষয় আছে, আমি যেখানে আগে ঘুরতে গেছি হয়তো সেখানে গিয়ে দেখেছি, আমি কিন্তু খুব সাজতে গুজতে খুব ভালোবাসি, মানে ফ্যাশনটাও আমার খুব পছন্দের।
তো সেখানে গিয়ে খুব মনে হয়েছে ইস এই আয়নাটা যদি এরকম হতো তাহলে একটু খুব ভালো হতো, বা এখানে আয়না নেই, একটা আয়না থাকলে ভালো হতো। আর একটা বাঙালি হয় না যে বাঙালি খাবার একটা একটা বিশাল জিনিস, হ্যাঁ, মানে আমরা ঘুরতে যাবো, বাইরে একটু ভালো খাবো। ভালো খাবো, তো বাংলার বাইরে কিছুদিন থাকলেই না সেই বাঙালি আলু সেদ্ধ ঘি ভাত, সেই গরম ডালে ঘি ভাত, এইগুলো খুব মনে পড়তো, আলু ভাজা ভাত, তো সেইগুলো না খুব মনে করতাম বাইরে গিয়ে। তো আমার মনে হয় যদি আমি যে জায়গাটা একটা ফিল করেছি, একটা ল্যাকিং ছিল যে না এই জায়গাটা যদি পাওয়া যেত, সেই জিনিসগুলো আমি আমার ব্যবসার ক্ষেত্রে রেখেছি। তাই প্রতিটা জায়গায় গেলে নির্দ্বিধায় বলতে পারবো একদম অথেন্টিক বাঙালি খাবার কিন্তু আমাদের প্রতিটা প্রপার্টিতে সার্ভ করা হয়, নর্থের প্রপার্টিগুলোতে। এবার বাইরে তো সেগুলো হবে না, বাইরে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে হয়তো সেটা হবে না, কারণ সেখানকার কুক সেখানে থাকে, কিন্তু আমাদের নর্থের প্রতিটা প্রপার্টিতে কিন্তু আমাদের বাঙালি কুক রয়েছে, যার জন্য বাঙালির যে কি বলবো একটা ইমোশন, এই যে বাংলার খাবার, এটা কিন্তু আমাদের প্রতিটা প্রপার্টিতে পাওয়া যাবে। এবং সেটা ওই জায়গাটা আমি ওই অ্যাবসেন্সটা ফিল করেছিলাম বলে আমি চেষ্টা করেছি আমাদের নর্থের প্রতিটা প্রপার্টিতে যাতে মানুষ গিয়ে খাবারটা ভালো পায়। দ্বিতীয় হচ্ছে আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফ বিহেভিয়ার। আমরা কোথাও গেলে কিন্তু দেখবে কোনো একটা দোকানে বা কোনো একটা জায়গায় স্টাফদের বিহেভিয়ার খারাপ হলে কিন্তু আমাদের খুব গায়ে লাগে, সেভাবে বললো। তো সেই জায়গাটাও একটু লক্ষ্য রাখি যাতে আমার মতো আর 5 জন যেন এরম না হয়, বা আমার প্রপার্টিতে এসে এই কমপ্লেনটা না থাকে যেটা হয়তো সেই প্রপার্টির জন্য আমার কমপ্লেনটা ছিল। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখি। একদম ছোটখাটো খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে আজকে একটা মোটামুটি প্রতিষ্ঠিত জায়গায় রয়েছো। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মহিলারা স্ট্রাগল করছে, তাদের নিজেদের জীবনের লড়াই লড়ছে স্বপ্ন পূরণের জন্য, তাদের জন্য কি বার্তা দেবে? আমি একটা কথা বলবো, হাল ছেড়ো না, কখনোই না। নিজে যে স্বপ্নটা দেখবে আর সেই স্বপ্নটা যদি তোমার পছন্দের হয়, এমন নয় যে আর 5 জন করছে বলে আমাকেও করতে হবে, সেটা নয়। তুমি যেটাকে ভালোবাসো, তুমি গান ভালোবাসতে পারো, তুমি লেখা ভালোবাসতে পারো, আঁকা হতে পারে, তোমার বিভিন্ন যে দিকটা তোমার ভালো লাগে তুমি চাইলেই সেদিকে এগোতে পারবে। যেমন কেউ একটা রান্নার ব্যবসা করছে, বাড়ির থেকে হোম ডেলিভারি করছে, কেউ ক্লাউড কিচেন করছে, তো রান্নাটাকেও দিচ্ছে তো সেই জায়গাটা। ঠিক সেরকম আমি গান ভালোবাসি, তাই চেষ্টা করছি যাতে এই গানের জায়গাটা নিয়ে আমি কাজ করতে পারি। লেখাটা ভালো লাগে তাই লিখতে পারছি। তো পাড়ার যে এই পাড়ার নেশাটা, মানে পারতে হবে এই যে বিষয়টা, সেটা আগে ভেতরে আনতে হবে। আর অবশ্যই যে ওই যে কমফোর্ট জোন থেকে বেরাতে হবে, যে আমি ঘরে বসে থাকবো 24 আওয়ার্স টিভি দেখবো, বা আমি আজকে সারাক্ষণ একটা উৎসবের একটা মাহলে থাকবো, সেরকম করলে হবে না। যেটা ভালোবাসো সেটাকে নিয়ে এগিয়ে চলো। যেমন তোমার সন্তান, তো আমাদের কিন্তু প্রতিটা কাজ কিন্তু আমাদের সন্তানের মতো, তাকে যত যত্ন করবে সে কিন্তু বাড়বে, এবং সেটা ভালোভাবে বাড়বে। তো এটাই আমি বলবো যে থেমো না, হাল ছেড়ো না, যা ভালোবাসো, যেটাকে ভালোবাসো সংসারের পাশাপাশি করা যায়। বিয়ে হয়ে গেছে বলে জীবন শেষ, না না, বইয়ের মতো এটা একটা নতুন অধ্যায়। যেমন আমরা বইয়ে একটা পেজ উল্টোই আমরা নতুন গল্পের একটা সূচনা হয়, ঠিক সেই রকম বিয়ে হচ্ছে আমাদের একটা আরেকটা অধ্যায়, কিন্তু আমাদের লাইফের তো শেষ নয়। আমরা তো খাচ্ছি সেভাবেই, একটা ফ্যামিলি নিয়ে থাকছি, আরও নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি রোজ রোজ, যে কত মানুষের সাথে মিশছি, বা শ্বশুরবাড়িটাও নতুনত্ব, সেখান থেকে কত কিছু আমরা জানতে পারছি। তো সেই জানাগুলোকেই যদি আমি কাজে লাগাই, তো আমার মনে হয় লাইফটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। অনেক ধন্যবাদ পিউদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ঠিক যেমনটা আমাদের পিউদি বলল, যে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের লক্ষ্য স্থির রেখে যদি নিজের ভালোবাসার জিনিসকে সঙ্গী করে এগিয়ে যাওয়া যায়, তাহলে নিশ্চয়ই একদিন লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।